দর্শক, এবার দেশের মূল্যস্ফীতি পরিস্থিতি সম্পর্কে জানবো। গতকাল এই তথ্য প্রকাশ করেছে পরিসংখ্যান ব্যুরো। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী আমরা যে চিত্র দেখতে পাচ্ছি সেটা হলো গত মার্চ মাসের পরিসংখ্যানের তথ্য তারা প্রকাশ করেছে। সেখানে মূল্যস্ফীতির একটি চিত্র আমরা দেখতে পাই। সেখানে দেখা যাচ্ছে বিগত মাসের তুলনায় কিন্তু অনেকটাই কমে গেছে মূল্যস্ফীতি। আমরা তার আগের 6 মাসের চিত্রটা একটু দেখতে চাই। 2025-এর অক্টোবরে যদি আমরা দেখি, যেখানে দেখা যাচ্ছে সার্বিক মূল্যস্ফীতি 8.17% ছিল, যেখানে খাদ্য মূল্যস্ফীতি 7.08। তারপরের মাসে অর্থাৎ 2025-এর নভেম্বরে সেই মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে 8.29%, এবং যার খাদ্য মূল্যস্ফীতি 7.36 এবং খাদ্য বহির্ভূত 9.08। আমরা তার পরের মাসে দেখতে চাই, অর্থাৎ ডিসেম্বর 2025-এ এখানকার চিত্র দেখা যাচ্ছে মূল্যস্ফীতি 8.49, এবং এর পরবর্তীতে 2026-এর প্রথম মাসে জানুয়ারিতে আমরা দেখতে পাচ্ছি মূল্যস্ফীতি কিন্তু 8.58%, অর্থাৎ মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে বাড়ছিল। পরবর্তীতে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারিতে এসে মূল্যস্ফীতির সার্বিক মূল্যস্ফীতি দেখা যাচ্ছে 9.13, যেখানে খাদ্য মূল্যস্ফীতি 9.30 এবং খাদ্য বহির্ভূত 9.01। মার্চে এসে অর্থাৎ গত মাসে আমরা দেখতে পাচ্ছি সার্বিক মূল্যস্ফীতি 8.71% এবং খাদ্য মূল্যস্ফীতি 8.24%। অর্থাৎ বিগত ধারাবাহিকভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটা মাসে কিন্তু মূল্যস্ফীতির পরিমাণ ধীরে ধীরে বাড়ছিল। হঠাৎ করে মার্চে এসে কিন্তু মূল্যস্ফীতির পরিমাণটা কিছুটা কমে গেছে। আমরা পরবর্তী আরেকটি চিত্র দেখতে চাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মূল্যস্ফীতির যে পরিস্থিতি রয়েছে, অর্থাৎ গত 5 বছরের চিত্র যদি আমরা একটু দেখে নেই, একই সময় অর্থাৎ গত মার্চের যদি তুলনা আমরা গত 5 বছর ধরে করি, 2022-এর মার্চে মূল্যস্ফীতি ছিল যেখানে 6.22%, সেখানে এক বছর পরে অর্থাৎ 2023-এর মার্চে এসে কিন্তু মূল্যস্ফীতি 9.33, অর্থাৎ অনেকটাই কিন্তু মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে এক বছরের ব্যবধানে। 2024 সালের সময়টা আমরা দেখতে চাই, একই সময় অর্থাৎ মার্চে 2024 সালে 9.81% কিন্তু মূল্যস্ফীতি ছিল। 2025-এ অর্থাৎ গত বছরে মার্চে একই সময় কিন্তু মূল্যস্ফীতি ছিল 9.35%, অর্থাৎ গেল 3 বছরে কিন্তু মূল্যস্ফীতি 9%-এর উপরে ছিল। কিন্তু 2026 সালের মার্চে এসে আমরা দেখতে পাচ্ছি মূল্যস্ফীতি কিন্তু কমে গেছে, অর্থাৎ 8.71% দেখা যাচ্ছে। অর্থাৎ গেল 5 বছরের চিত্র অনুযায়ী কিন্তু মূল্যস্ফীতির ধারাবাহিক একটি প্রবণতা ছিল অনেকটা বেড়ে যাওয়া, যেখান থেকে কিছুটা সরে এসেছে। গত মাসে আমরা দেখতে পাচ্ছি মূল্যস্ফীতি কিন্তু আগের 5 বছরের তুলনায় অনেকটাই কমে গেছে। আমরা পরবর্তী আরেকটি চিত্র বিভিন্ন দেশের পরিস্থিতি একটু দেখার চেষ্টা করব। দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মূল্যস্ফীতি এখন পর্যন্ত সবচেয়ে বেশি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মার্চের তথ্য আগেই জানিয়েছি, যেখানে 8.71%, এবং পাকিস্তান অর্থাৎ দক্ষিণ এশিয়ার আরেকটি দেশ পাকিস্তানে কিন্তু মার্চে একই সময়ে 7.30%। বাংলাদেশের চেয়েও মূল্যস্ফীতি এখানে কিন্তু অনেকটা কম। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী আরেকটি দেশ ভারত, যেখানে ফেব্রুয়ারি 2026 অর্থাৎ মার্চের তথ্য এখানে পাওয়া যায়নি, ফেব্রুয়ারির তথ্য আমরা দেখতে পাচ্ছি যেখানে মূল্যস্ফীতি 3.21%। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা, যেখানে আমরা দেখেছি 2022-এ কিন্তু মূল্যস্ফীতি ছিল প্রায় 49%, সেখান থেকে কিন্তু অনেকটাই কমে এসেছে। অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে বিভিন্ন দেশ রয়েছে সেই দেশের সঙ্গে আসলে তুলনা করলে মূল্যস্ফীতির পরিস্থিতি বাংলাদেশে অনেকটাই আসলে ঝুঁকিপূর্ণ অবস্থানেই রয়েছে। দক্ষিণ এশিয়ার মূল্যস্ফীতি বাংলাদেশে আমরা এখানে বলছিলাম যে সার্বিক মূল্যস্ফীতি 8.71% এবং খাদ্য মূল্যস্ফীতি 8.24%। অর্থাৎ সার্বিক যে মূল্যস্ফীতি এর কিন্তু সবচেয়ে বড় একটি প্রভাব কিন্তু খাদ্য মূল্যস্ফীতি থেকেই আসছে। অর্থাৎ বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতির প্রভাবটা কিন্তু সার্বিক মূল্যস্ফীতিতে গিয়ে একটি বড় ভূমিকাই কিন্তু এখানে রাখছে। অর্থাৎ বাংলাদেশের মূল্যস্ফীতির যে চিত্র আমরা দেখতে পাই, সেখানে সাধারণ মানুষ যারা রয়েছেন মূল্যস্ফীতির সবচেয়ে বেশি আসলে ভুক্তভোগী হয়ে থাকেন খাদ্য মূল্যস্ফীতির দিকে। আমরা পাকিস্তানের মূল্যস্ফীতির একটু দেখতে চাই, সেখানে কিন্তু 7.30% ছিল। অর্থাৎ পাকিস্তান, এরপরেই আমরা ভারতের চিত্র এখানে একটু দেখাতে চাই। এখানে সার্বিক মূল্যস্ফীতি কিন্তু 3.21%, যেখানে তাদের খাদ্য মূল্যস্ফীতিও 3.47%। অর্থাৎ তারা কিন্তু অনেকটাই বাংলাদেশের তুলনায় মূল্যস্ফীতিতে ভালো অবস্থানে কিন্তু রয়েছে। অর্থাৎ প্রতিবেশী যে অন্যান্য বেশ কিছু দেশগুলো রয়েছে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতি থেকে শুরু করে সার্বিক মূল্যস্ফীতির পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ অবস্থানে রয়েছে। এমনকি পাকিস্তানের চেয়েও বাংলাদেশের মূল্যস্ফীতি অনেকটাই খারাপ অবস্থা রয়েছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভালো অবস্থানে কিন্তু রয়েছে শ্রীলঙ্কা। এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের সার্বিক মূল্যস্ফীতি 1.60%, যেখানে খাদ্য মূল্যস্ফীতি মাত্র 1.10%। আমি আগেই বলেছিলাম যে
2022-এ যখন শ্রীলঙ্কার অবস্থা খুবই খারাপ অবস্থানে ছিল, তাদের অর্থনীতি ভঙ্গুর হয়ে গিয়েছিল, তখন কিন্তু তাদের যে মূল্যস্ফীতির সংখ্যা কিন্তু প্রায় 49% পৌঁছে গিয়েছিল। সেখান থেকে কিন্তু শ্রীলঙ্কা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে, যদিও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো খুব বেশি আসলে ভালো অবস্থানে যেতে পারেনি। বাংলাদেশের অবস্থানও কিন্তু সেই ধারাবাহিকভাবে একই রকম খারাপ অবস্থাতেই রয়েছে, সেখান থেকে খুব বেশি তারা কিন্তু এখনও আসতে পারেনি।